অভি, তোমার মাথাটা কি খারাপ হয়ে গেছে? বিয়ের আগে ফুলসজ্জা হয় কি করে? কেন হতে পারে না? তুমি আর আমি রাজি থাকলে সব সম্ভব। বলো না, করবে আমার সাথে ফুলসজ্জা? এটা সম্ভব না। আমাদের বিয়ে হয়নি এখনো। আমি এখন তোমার সাথে উল্টাপাল্টা কিছু করতে পারবো না। এত বেরসিক কেন তুমি বলতে পারো? তাছাড়া আমার মনে হয় তুমি আমায় এখনো পুরোপুরি বিশ্বাস করতে পারোনি, তাই আমায় ইগনোর করার চেষ্টা করছো। দেখো রাজ, এটা হয় না। আগে আমাদের বিয়েটা হোক, তারপরে আমি আমার সব কিছু তোমায় দেব। সেই কয়টা দিন একটু ধৈর্য ধরো। সরি লিজা, আমি এত ধৈর্য ধরতে পারবো না। আর তুমি নিজে থেকে আমার কাছে না আসলে আমাকে অন্য কোনো মেয়ের কাছে যেতে হবে। হোয়াট? এই কথাটা বলতে পারলে তুমি? তুমি অন্য মেয়ের কাছে যাবে? হ্যাঁ, আর আমায় বলতে তুমি বাধ্য করছো। তুমি যদি এইটুকু বিশ্বাস না রাখতে পারো আমাদের সম্পর্কের উপর, তাহলে এই সম্পর্কটা রেখে আর কি লাভ? লিসা কিছুক্ষণ ভেবে রাজকে বলতে লাগলো। আচ্ছা ঠিক আছে, তবে যা করার সাবধানে করবে। আমার বিয়ের আগেই বাচ্চার মা হবার কোনো ইচ্ছে নেই। আরে বোকামে, সেই রকম কিছুই হবে না। আমরা যাই করব প্রোটেকশন ইউজ করে করব। এত চিন্তা কেন করছো? কথাটা মাথায় থাকে যেন। থাকবে। তাহলে কখন আমরা দুজন এক হচ্ছি? আজকে রাতের বেলা তুমি আমার বাসায় চলে আসো। আমরা দুজন কি কোনো হোটেলে যেতে পারি না? কেন? হোটেলে কেন যেতে হবে রাজ? আমি আমার বাসায় ছাড়া কোথাও এই কাজ করতে পারবো না। আচ্ছা ঠিক আছে, তাই হবে। এরপরে রাজ আর লিজা যে যার বাসায় চলে গেল। রাতের বেলা রাজ লিজার বাসায় আসে। লিজাকে রাজ ওর বিছানার ওপরে বসালো। এরপরে লিজা রুম থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করতেই রাজ ওর হাতটা টেনে ধরে বলল। কোথায় আছো লিজা? এই তো আসতেছি, একটু ওয়েট করো। লিজা রুম থেকে বেরিয়ে যায়। একটু পরে হাতে এক গ্লাস দুধ নিয়ে ফিরে আসলো ও। রাজ হেসে ওকে আবারও জিজ্ঞেস করলো। আরে এটা কি নিয়ে এসেছো? কেন বুঝতে পারছো না বুঝি? তুমি আজকে প্রথমবারের মতো আমার বাসায় আসলে, তোমায় তো একটু আপ্যায়ন করতেই হয়। তাছাড়া এটা খেলে শক্তি পাবে। আমার এসবের দরকার পড়ে না শক্তি জোগানোর জন্য। তারপরেও যখন তুমি এনেছো, তোমার আপ্যায়নের মান আমি অবশ্যই রাখবো। এই বলে রাজ দুধের গ্লাসটা নিজের হাতে নিয়ে নিল। লিজাকে ওর পাশে বসিয়ে বলে। অর্ধেক আমি খাবো, বাকিটা তুমি। না, আমি দুধ খাই না, তুমি খাও। রাজ দুধের গ্লাসটা মুখে তুলে নিল। সমস্ত দুধটুকু পেটে চালান করে দিল। রাজকে আদর করতে করতে বিছানার ওপরে শুইয়ে দিল লিজা। এরপরে ওকে জিজ্ঞেস করে। এখন কেমন লাগছে রাজ? চলো না শুরু করি। আমার বুকটা জ্বলছে কেন লিজা? কি দিয়েছো তুমি দুধের সাথে? আমি আবার কি দিলাম? মাথাটা কি খারাপ হয়ে গেল তোমার? আমি দুধের সাথে কিছু মিশাইনি। মিথ্যে বলো না, তুমি কিছু একটা তো মিশিয়েছো। এই কারণে তুমি নিজে দুধটা খাওনি। দেখো, একদম উল্টাপাল্টা বলবে না। যেটা করতে এসেছো সেটা শুরু করো। আমার শরীরের জ্বালা মেটাও। আর সহ্য করতে পারছি না আমি। এসো আমার কাছে এসো। এই বলে লিজা রাজের শরীরের উপরে উঠে গেল। ওকে জোরপূর্বক আদর করতে লাগলো। রাজের শার্টের কলার টেনে খুলে ফেলে। রাজ উঠে বসার চেষ্টা করতেই মাথা ঘুরে আবার বিছানার ওপরে পড়ে যায়। লিজা সজোরে একটা থাপ্পড় বসিয়ে দিল ওর গালে। এরপরে ওকে বলতে লাগলো। কি? এখন বুঝি আর শরীরে তেজ নেই তোর? আয় শুরু কর, শুরু কর বলছি। লিজা, তোমার পায়ে পড়ি, এইভাবে আমার জীবনটা শেষ করে দিও না। আমায় হাসপাতালে নিয়ে চলো, নয়তো আমি মরে যাব। খুব শখ বাঁচার, তাই না? তোর মতো অমানুষের এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই। 3টা বছর তোর পেছনে আমি আমার সময় ব্যয় করেছি, তোকে ভালোবেসেছি। সেই ভালোবাসা কি কোনো মূল্য ছিল না? বল, কোন সাহসে বলেছিস আমি তোর সাথে বিছানায় না আসলে অন্য মেয়ের কাছে যাবি তুই? আমি ভুল করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি। আমি তোমার সাথে আমার এটা করা একদম উচিত হয়নি। মাফ করো আমায়, আর আমায় হাসপাতালে নিয়ে চলো, নয়তো আজ আমি মরেই যাব। একটা শর্তে বাঁচাতে পারি তোমায়। বলো, আর কখনো আমায় কুপ্রস্তাব দেবে না? আর আমায় ছেড়ে অন্য কোনো মেয়ের কথা চিন্তাও করবে না, মাথাতেও আনবে না? আচ্ছা ঠিক আছে, আমি কথা দিলাম আমি শুধু তোমাকেই বিয়ে করব। আর কোনো মেয়ের কথা মাথাতেও আনবো না। সারা জীবন তুমি যা বলবে তাই মেনে চলবো, তোমার কথাই শুনবো। আচ্ছা ঠিক আছে, তুমি ভয় পেও না। এই ওষুধে এমনিতেও মারাত্মক কিছু হবে না তোমার। আমি এক্ষুনি তোমায় হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করছি। এই বলে লিজা রাজের কাছে যেতেই রাজ ঢলে মেঝেতে পড়ে গেল। লিজা এগিয়ে যায় রাজের দিকে, কিন্তু রাজ ওর প্রশ্নের কোনো উত্তর দিচ্ছে না। লিজা বেশ ভয় পেয়ে যায়।
রাজের নার্ভ চেক করতেই লিজার সমস্ত শরীর ভয়ে কাঁটা দিয়ে উঠল। একটা চিৎকার দিয়ে দূরে সরে গেল ও। লিজা বুঝতে পারল রাজ আর বেঁচে নেই, কিন্তু এরকমটা কি করে হলো সত্যিই বুঝতে পারছে না লিজা। রাজকে শুধুমাত্র অসুস্থ করে ভয় দেখানোর জন্য লিজা ওর ওপরে সামান্য ওষুধের প্রয়োগ করেছিল। ভয় আর আতঙ্কে সারা শরীর ঘামতে লাগলো লিজার। কি করবে বুঝতে পারছে না সে। প্রথমে ভাবলো রাজকে হাসপাতালে নিয়ে যাব, কিন্তু পরক্ষণে ভেবে দেখলো এতে ওরই বিপদ, পুলিশ ওকে সন্দেহ করে ফেলবে হয়তো। এই ভেবে লিজা একটা বুদ্ধি বের করলো। রাজের লাশটাকে টেনে নিজের বাড়ির পেছনে নিয়ে গেল। এরপরে একটা গর্ত খুঁড়ে রাজের লাশ সেই গর্তে মাটি চাপা দিয়ে রাখলো। ব্যাস, এবার আর কেউ কিছু জানতে পারবে না। রাজের কবরের দিকে তাকিয়ে লিজার মনের ভিতরটা চুরমার হয়ে যেতে লাগলো। রাজ যেরকমই হোক না কেন, লিজা রাজকে সত্যিই ভালোবেসেছিল আর ওকে বিয়েও করতে চেয়েছিল। নিজের ভালোবাসার মৃত্যু এভাবে নিজের হাতে ঘটবে কিছুতেই বিশ্বাস করতে পারছে না লিজা। কিন্তু এই মুহূর্তে লিজার বাঁচাটা সব থেকে বেশি জরুরি। রাজের সাথে যা হয়েছে তার জন্য ওর কৃতকর্ম অনেকটাই দায়ী। লিজার সাথে অসভ্যতা না করলে এরকম কিছুই হয়তো ঘটতো না। এই ভেবে লিজা রাজের স্মৃতি ওর কবরের সাথে সাথে নিজের মনের কবরে মাটি চাপা দিয়ে দিল। ফ্রেশ হয়ে নিজের রুমে চলে আসে লিজা। রাতে ঘুমানোর অনেক চেষ্টা করে লিজা, কিন্তু কিছুতেই ঘুম আসছিল না ওর। পরের দিন সকালবেলা লিজার কাছে একটা ফোন কল আসে। লিজা কলটা রিসিভ করতেই একটা পুরুষ কণ্ঠ ভেসে আসলো। হ্যালো লিজা, কেমন আছো? জি, ভালোই। আচ্ছা, আমায় চিনতে পেরেছো? না তো, কে আপনি? আমি রাজ ভাইয়ার ছোট ভাই আকাশ। ও আচ্ছা, তুমি? হ্যাঁ, বলো, কি বলবে? দেখো আপু, রাজ ভাইয়া তোমার আর ওর রিলেশনের কথা আমাদের ফ্যামিলিতে না বললেও আমি তো ভালো করেই জানি। কারণ ভাইয়া কোনো কিছু লুকাতো না আমার থেকে। ওর আর তোমার যে একটা রিলেশনশিপ আছে এটা আমি জানি। তোমার নম্বরটা আমি ওর ডায়েরি থেকে কালেক্ট করেছি। আচ্ছা, তুমি আমায় এত কিছু কেন বলছো বলো তো? এগুলো শুনে আমার কি কোনো বিশেষ লাভ আছে? আসলে আপু, একটা প্রবলেম হয়ে গিয়েছে। কি হয়েছে? ভাইয়া গত রাত থেকেই মিসিং। ও সচরাচর দেরি করে বাসায় ফেরে না। কাল বিকালে বাসা থেকে বেরিয়েছে, এখন পর্যন্ত কোনো খোঁজ খবর নেই। আমরা অনেক জায়গায় খোঁজ নিয়েছি, কিন্তু কোনো লাভ হয়নি। আমি ভাবলাম যেহেতু তুমি ওর গার্লফ্রেন্ড, হয়তো তুমি কিছু জানবে। দেখো আকাশ, একটা কথা হয়তো জানা নেই তোমার। ওর আর আমার সাথে কোনো রিলেশন নেই। আমাদের সম্পর্ক অনেকদিন আগেই ভেঙে গেছে। তাছাড়া তোমার কি মনে হয় রাতের বেলা ও আমার সাথে থাকবে? হ্যাঁ, তেমনটাই তো কথা ছিল। রাজের ভাই আকাশের কথা শুনে যেন আকাশ থেকে পড়ল লিজা। আমার সাথে থাকার কথা ছিল মানে? কি বলতে চাইছো তুমি? গতকাল তোমাদের দুজনের রুম ডেট করার কথা ছিল, এটা আমি জানি। ভাইয়াই বলেছিল আমায়। বিশ্বাস করো, তোমায় ছোট করা আমার উদ্দেশ্য নয়, কিন্তু ভাইয়াকে খুঁজে না পেয়ে কারোর মাথা ঠিক নেই। তোমার ভাইয়া এটা তোমায় বলেছে? ছি, মানুষ এতটা নির্লজ্জ হয় কি করে? নিজের ছোট ভাইয়ের সাথে কেউ এইসব বিষয় শেয়ার করে? আসলে আমার আর ভাইয়ার খুব ক্লোজ রিলেশন। আমরা একে অপরের বন্ধুর মতো ছিলাম। ও সব কিছু শেয়ার করতো আমার সাথে। দেখো, একটা কথা কান খুলে শুনে রাখো, তোমার ভাইয়া আমার কাছে আসেনি, আর আমি কিছুই জানি না এই বিষয়ে। আচ্ছা ঠিক আছে, তাহলে তো আমাদের এবার পুলিশে কল করতে হবে। দেখি যদি ওনারা ভাইয়াকে খুঁজে বের করতে পারে। পুলিশের কথা শুনেই ঘাবড়ে গেল লিজা। আকাশকে উদ্দেশ্য করে বলতে লাগলো। তোমার মনে হয় ও আজকের ভেতরেই ফিরে আসবে? কোথায় আর যাবে? এত তাড়াতাড়ি পুলিশে কল করাটা বোকামি হতে পারে। আর আমিও খোঁজ চালিয়ে দেখছি, যদি পেয়ে যাই তো জানাবো তোমায়। আচ্ছা আপু, ঠিক আছে। ফোনটা রেখে বেশ আশঙ্কাগ্রস্ত হয়ে পড়ল লিজা। ও চোখের সামনে নিজের সর্বনাশ দেখতে পাচ্ছে। আকাশ নিশ্চয়ই পুলিশের কাছে সবটা খুঁজে বলবে, আর পুলিশ এসে তল্লাশি করলে সহজেই রাজের কবরটা খুঁজে পাবে। তখন পুলিশের হাত থেকে লিজাকে কেউ বাঁচাতে পারবে না। রাজ আর লিজা এক প্রকার গোপনে রিলেশন করত।
ওদের রিলেশনের কথা আকাশ ছাড়া কেউ জানে না। এই মুহূর্তে আকাশ লিজার পথের সব থেকে বড় কাঁটা। ওকে না সরাতে পারলে রেহাই নেই লিজার। নিজেকে বাঁচাতে আর নিজের পাপ ঢাকতে এতটা নিচে নামতে হবে কখনো ভাবতেও পারেনি লিজা। কিন্তু এখন এটা করা ছাড়া আর কোনো উপায় নেই ওর কাছে। পুলিশের কাছে যাবার আগেই আকাশের একটা ব্যবস্থা করতে হবে। এই ভেবে বিকাল বেলা লিজা আকাশকে ফোন কল করে। আকাশ ফোনটা রিসিভ করতেই লিজা ওকে বলতে লাগলো, হ্যালো আকাশ, কোথায় তুমি? আমি বাসায়। কেন, কি হয়েছে? দেখো, আমি একটা নিউজ দেবো তোমায়, তবে আমাকে একটা কথা দিতে হবে তোমায়। কি কথা? তুমি কাউকেই কিছু জানাবে না। আচ্ছা ঠিক আছে, এবার বলো কি হয়েছে। তোমার ভাইয়াকে পাওয়া গিয়েছে, তবে ওর অবস্থা খুব একটা ভালো নয়। কি বলছো এগুলো তুমি? ভাইয়াকে পাওয়া গিয়েছে মানে? কোথায় আছে এখন ভাইয়া? আমি তোমাকে একটা লোকেশন পাঠিয়ে দিচ্ছি, সেখানে চলে আসো। আর হ্যাঁ, একদম কাউকে কিছুই জানানো যাবে না এখন। আগে আমাদের তোমার ভাইকে সুস্থ করে এখান থেকে নিয়ে যেতে হবে, তারপর সবাইকে সবটা জানাবো আমরা। আচ্ছা ঠিক আছে, আমি কাউকে কিছু বলবো না। তুমি যত দ্রুত সম্ভব আমার কাছে লোকেশনটা পাঠিয়ে দাও, আমি এক্ষুনি আসছি। এরপরে লিজা আকাশের কাছে ওর বাসার লোকেশন পাঠিয়ে দিল। আকাশের লিজার বাসায় পৌঁছতে পৌঁছতে প্রায় সন্ধ্যা হয়ে যায়। লিজা আকাশকে ওর বাড়ির পেছনের বাগানের দিকে নিয়ে যায়। লিজাকে আকাশ জিজ্ঞেস করে, লিজা আপু, তুমি আমায় এটা কোথায় নিয়ে এসেছো? আর ভাইয়া কোথায়? আরে বাবা, এত অধৈর্য হলে চলে? আজ তো তোমাকে তোমার ভাইয়ের সাথে সাক্ষাৎ করিয়েই ছাড়বো আমি। এরপরে আকাশ লিজার দিকে ঘুরে তাকাতেই লিজা ওর পেটের ভেতরে একটা ধারালো ছুরি চালিয়ে দেয়। আকাশ আর্তনাদ ছেড়ে মাটিতে লুটিয়ে পড়ে। এরপরে কাতরাতে কাতরাতে বলতে লাগলো, এটা এটা কি করলে লিজা আপু তুমি? আমায় ক্ষমা করো ভাই, তোমার সাথে আমার কোনো শত্রুতা ছিল না, না তোমার ভাইয়ের সাথে ছিল। ওকে আমার হাতে মরতে হয়েছে, এবার তোমাকেও মরতে হবে। আমায় কেন মারলে তুমি? কি ক্ষতি করেছিলাম আমি তোমার? তুমি বেঁচে থাকলে আমায় কেউ বাঁচাতে পারবে না ভাই। আমার আর তোমার ভাইয়ের রিলেশন এই বিষয়ে একমাত্র তুমিই জানতে, আর কেউ না। এবার তোমায় মেরে আমি নিজেকে এই বন্ধন থেকে মুক্ত করলাম। রাজ নামে আমার জীবনে কেউ ছিল, এটা কেউই জানতেই পারবে না। লিজার কথা শুনে আকাশ হাসতে লাগলো। লিজা ওর এই হাসি দেখে বেশ অবাক হয়। এরপরে ওকে জিজ্ঞেস করতে লাগলো, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? নিজের মৃত্যু আসন্ন জেনেও কেউ হাসতে পারে কি করে? তোমার কথা ভেবে হাসি পাচ্ছে আমার। আমি জানি হয়তো আমি আর বাঁচবো না, কিন্তু তুমিও আর বাঁচবে না। কারণ আজকেই আমি এখানে আসার আগে বাসায় তোমার আর ভাইয়ার রিলেশনের বিষয়ে জানিয়ে এসেছি। আর তারা এটাও জানে আমি তোমার বাড়িতে এসেছি নিজের পাপ ঢাকার জন্য। আর কতগুলো মানুষকে মারবে তুমি বলো? লিজা আকাশের কথা শুনে ওকে শক্ত করে চেপে ধরলো। এরপরে ওর পেটে একের পর এক ছুরি দিয়ে আঘাত করতে থাকে। কিছুক্ষণ বাদেই আকাশের মৃত্যু হয়। লিজা ওকে ওর ভাইয়ের কবরের পাশে মাটি চাপা দিয়ে দিল। এরপরে যত দ্রুত সম্ভব নিজের বাসায় ফিরে আসে। বাসায় এসে বাথরুমের দিকে চলে গেল লিজা। শাওয়ারটা ছেড়ে তার নিচে দাঁড়িয়ে পড়ে। ওর শরীরে লেগে থাকা আকাশের রক্ত শাওয়ারের পানিতে ভিজে ফ্লোরে গড়িয়ে পড়তে লাগলো। এটা কি করলাম আমি? একটা পাপকে ঢাকতে আরো একটা পাপ করতে হলো আমায়। কিন্তু আর কত নিজের পাপ ঢাকবো আমি? এবার আমাকে যে করেই হোক পালিয়ে যেতে হবে। এই শহর থেকে পালিয়ে অনেক দূরে চলে যেতে হবে, যেখানে গেলে কেউ আমায় কোনোদিন খুঁজে পাবে না। মনে মনে কথাগুলো ভাবতে লাগলো লিজা। এরপরে গোসল সেরে বাথরুম থেকে বেরিয়ে আসে। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠেই নিজের ব্যাগপত্র গুছিয়ে নিল লিজা। ওর উদ্দেশ্য এই শহর থেকে পালানো। হঠাৎ কলিং বেলটা বেজে উঠল। লিজা ভয়ে ভয়ে গিয়ে দরজাটা খুলল। এরপরে দরজার বাইরে যে দৃশ্য দেখতে পায় নিজেকে ধরে রাখতে পারল না লিজা। দরজার বাইরে রাজ আর আকাশ দাঁড়িয়ে আছে। লিজা ওদের দুজনকে দেখে ভয়ে কাঁপতে লাগলো। কাঁপা কাঁপা গলায় বলতে লাগলো, এ কি তোমরা দুজন, তোমরা ফিরে এলে কি করে? হ্যাঁ, আমরা ফিরে এসেছি। নিজেদের উপর হওয়া অন্যায়ের প্রতিশোধ নিতে আমরা ফিরে এসেছি। দেখো রাজ, আমি তোমার সাথে কোনো অন্যায় করিনি। সেদিন যা হয়েছে তার জন্য তুমি দায়ী ছিলে। আর আমি তোমায় নিজের হাতে মাটি চাপা দিয়েছি, তুমি ফিরে এলে কি করে? লিজার কথা শুনে আকাশ বলতে লাগলো,
আচ্ছা ঠিক আছে, ভাই না হয় একটা অন্যায় করেছে তোমার সাথে, তাই ও তার শাস্তি পেয়েছে। কিন্তু আমি আমি কি এমন অন্যায় করেছিলাম বলো, যার জন্য তুমি আমাকে মারলে? তুমি আমাকে কেন মারলে? না, এর কোনো ক্ষমা হয় না। আজকে তো আমি আমার প্রতিশোধ নিয়েই ছাড়বো। কি যাতা বলছো? মৃত মানুষ কখনো ফিরে আসতে পারে নাকি? সত্যি করে বলো, তোমরা কারা? তোমাদের দুজনকে আমি নিজের হাতে শেষ করেছি। তোমরা ফিরে আসতে পারো না, কিছুতেই না। কেন ফিরে আসতে পারি না? আমরা সব করতে পারি। নিজের মৃত্যুর জন্য প্রস্তুত থেকো তুমি এবার। একবার মেরেছি, দরকার পড়লে আবারও মারবো আমি তোমাদের, কিন্তু এইভাবে আমার কোনো ক্ষতি করতে দেব না তোমাদের আমি। এই বলে লিজা নিজের রান্নাঘরের দিকে ছুটে গেল। এরপরে একটা ছুরি নিয়ে এসে ঝাঁপিয়ে পড়ে রাজ আর আকাশের উপর। ওরা দুজন লিজার হাত থেকে ছুরিটা কেড়ে নেয়। এরপর ওকে বেঁধে সোফার উপরে বসিয়ে দিল। নিজের ঘোর কাটতেই সবটা স্পষ্ট হতে থাকে লিজার কাছে। ও বুঝতে পারে ওর সামনে কোনো রাজ বা আকাশ নেই। রাজ আর আকাশকে নিয়ে সৃষ্টি হওয়া আতঙ্ক ওর মনের ভিতরে এতটাই প্রভাব ফেলেছে যে পুলিশ অফিসারদের রাজ আর আকাশ ভেবে ভুল করে বসেছে লিজা। আর অকপটে তাদের সামনে নিজের সমস্ত অন্যায় স্বীকার করে নিয়েছে। লিজা অবাক হয়ে পুলিশ অফিসারকে প্রশ্ন করে, এ কি আপনারা আমার বাড়িতে? আপনারা কি করছেন এখানে? অপরাধীর বাড়িতে পুলিশ আসবে, আর এটাই তো স্বাভাবিক ম্যাডাম। তার আগে আপনি বলুন, আপনি কি করতে যাচ্ছিলেন? আমায় ক্ষমা করে দিন পুলিশ অফিসার, আমার মাথা ঠিক নেই। জানেন আমি কি বলতে গিয়ে কি বলে ফেলেছি। ভালোই হয়েছে, আমাদের তদন্তের কাজ আরও সহজ করে দিলেন আপনি। এরপরে পুলিশ অফিসার লিজার বাড়ি তল্লাশি করে বাড়ির পিছনে রাজ আর আকাশের লাশ খুঁজে পায়। বাধ্য হয়ে লিজা পুলিশের সামনে সবটা স্বীকার করে, কারণ তখন এছাড়া কোনো উপায় ছিল না ওর। পুলিশ ওকে গ্রেপ্তার করে থানায় নিয়ে গেল। আদালত লিজার অপরাধের শাস্তি ঘোষণা করে। অবশেষে লিজার দিন অন্ধকার কারাগারে কাটতে থাকে। একটা ভুল সিদ্ধান্ত মানুষকে কোথা থেকে কোথায় নিয়ে যেতে পারে তার জলজ্যান্ত উদাহরণ লিজা। লিজা সেদিন যদি রাজকে ঔষধ খাওয়ানোর সিদ্ধান্ত না নিত, ওকে অন্যভাবে আটকানোর চেষ্টা করত, তবে হয়তো এই দিনটা দেখতে হতো না লিজাকে। নিজের করা কৃতকর্মের জন্য অনুশোচনা করা ছাড়া আর কোনো কিছু অবশিষ্ট নেই এখন লিজার কাছে। ও ভালো করেই জানে সারা জীবন এই ভুলের শাস্তি ভোগ করে